আমরা দেখছি যেমন তৃণমূল দলটা ভেঙে খান খান হয়েছেই, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দিল্লিতে যাচ্ছেন, সোনিয়া গান্ধীর সাথে বসছেন। কি মনে হচ্ছে তিনি কি সর্বভারতীয় সভাপতির পদ পেতে পারেন কংগ্রেসের তরফ থেকে? প্রবল সম্ভাবনা আছে, কারণ কংগ্রেসের সাথে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে আবার নতুন করে তৃণমূল তৈরি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটু অসুবিধা। সেখানে কংগ্রেস দলটা তৈরি আছে এবং কংগ্রেস দল সেকুলার দল, একেবারে স্বাধীনতা সংগ্রাম থেকে তারা করেছে, এত বছর রাজত্ব চালিয়েছে। আমার মনে হয় কংগ্রেসকে বেছে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে এবং সেটাই আর সময়ের অপেক্ষা, খালি ঘোষণাটা হয়তো বাকি, এটাই আমার নিজের ধারণা। এই যে আমরা দেখলাম যে তৃণমূলের যত নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, সবাইকে ডিম ছোড়া হচ্ছে, চোর 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 এই স্লোগান শুনতে হচ্ছে, কি মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা উদ্ধত্ত? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নেতা, এখনকার নতুন নেতা সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ বলে যেটা, কি মনে হচ্ছে যে তার কারণে কি চোর চোর স্লোগান তৃণমূল কংগ্রেসের গায়ে লাগলো? একটা কথা স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলো কাজ যা করেছেন ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই গ্রাউন্ড লেভেল পলিটিশিয়ান ছিলেন না। মানে একটা ইংলিশে কথা বলে, বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দ্য মাউথ। একেবারে পরিষ্কার কথা, উনি এসে রাজত্বটা পেয়ে যাচ্ছিলেন। একটা কথা বলি, এই রাজত্ব পেতে গিয়ে উনি ভেবেছিলেন যে উনি যুবরাজ, এটা তৈরি করা হয়েছিল এক শ্রেণীর, এটাকে বলে সাইকো ফ্যান্সি। কিছু সাইকো ফ্যান্স তৈরি হয়েছিল যারা ওনাকে যুবরাজ মনে করেছিলেন এবং সিনিয়রদের যতটা অপমান করা যায় বিভিন্ন সময় অপবাদ দিয়ে সিনিয়রদের ছোট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতা খুবই সীমিত, তিনি পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি ওনার সাথে কিন্তু ম্যাচ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মাটির রাজনীতিটা যে সবচেয়ে বেশি বুঝেছে এবং এখনো প্রাসঙ্গিক, আজ অবধি এই মুহূর্তে অবধি যদি প্রাসঙ্গিক হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি বিশ্বাস করি না এই ঘটনাটা। আর এবার আপনি যে প্রশ্নটা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট দোষ আছে, কর্পোরেট স্টাইলে একটা পার্টি চালানো, কর্পোরেট দিয়ে আপনি ভারতের রাজনীতি চালাতে পারেন না, এটা আমেরিকা নয়। আপনি মাটির সাথে মিশতে হবে, মানুষের চায়ের দোকানের যে মানুষটা আছে তার সাথেও কথা বলতে হবে, যে অটো চালাচ্ছে তার সাথে কথা বলতে হবে, যে টোটো চালাচ্ছে কথা বলতে হবে, সাধারণ মানুষ যে 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 বিভিন্ন সময় একটা সামান্য চাকরি করে তার সাথেও কথা বলতে হবে, আবার বিজনেসম্যানদের সাথেও কথা বলতে হবে। কিন্তু এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভীষণভাবে, আমি বলবো এই জায়গাটাতে অকৃতকার্য হয়েছেন। খালি একটা লেভেল শ্রেণীর সাথে কথা বলবো, বাকিদের সাথে কথা বলবো না বা মানুষ বলে মনে করব না, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিকে কখনো মানুষ গ্রহণ করে না। এবং করাপশন হয়েছে, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে, বিভিন্ন সময় বিশ্বাস ব্রাদার্সরা যা করেছে অত্যন্ত অন্যায় করেছে। আজকে যেখানে যেখানে যেসব নেতারা পালিয়ে যাচ্ছে তারা সবাই অন্যায় করেছে বলে বিজেপির সাথে এখন বোঝাপড়া করছে, সে জাভেদ খান হোক, সে মানে বিভিন্ন নেতা হোক, সেটা করেছে। এবং আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে চলে যাচ্ছে সেটা একটা পরিষ্কার কথা, ওনার জিপটা বারবার বেরোয়, আর মানে প্রতি মুহূর্তে বেরোয়, জিপটা ওনার ভালো, উনি ভালো বক্তা, উনি জিপ দেখানো, মাঝে মাঝে ফেসবুকে জিপ দেখিয়েছেন এক সময় কাউকে ভালোবাসার জন্য। তো এই জীব ওনার থাকবে, জিপটা কখনো ছোট হবে না। এরপরে দেখা যাক উনি কি করেন। কিন্তু একটা কথা আমি বলে দিই, আমি যেসব যারা বেরিয়ে গেছেন আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সন্দীপন শাহকে কেউ চিনত না, ওর বাবা স্বর্ণকমল শাহ নাম করা কংগ্রেসই ছিলেন। তো ঘটনাটা চক্র হচ্ছে তারা নিজেরা এবার পদত্যাগ করে না, একবার তারা তাদের ওয়ার্ডে যাক বা কেন্দ্রেতে যাক, দাঁড়াক, মানুষ কি করে দেখা যাক। আর এবার আপনার ডিম ছোড়ার ব্যাপারটা আছে, এটা কিন্তু একটা মব ভায়োলেন্স হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। আচ্ছা, অদ্ভুত আপনার লাগছে না? ঠিক পুলিশ যখন বার করছে, একটা লোক চলে এসে হাতে ডিম নিয়ে ডিম ছুঁড়ে যাচ্ছে, বেশিটা পুলিশের গায়ে লাগছে, কিছু লাগছে যে যাকে কেন্দ্র করে এত আলোচনা। আমার বক্তব্য হচ্ছে এই লোকগুলো পৌঁছচ্ছে কি করে? পুলিশ কোনো ব্যারিকেড করছে না তো, পুলিশের তো আটকানোর কথা। তার মানে কোনো একটা জায়গা থেকে উস্কানি আছে। আমি পরিষ্কার বলছি, এরা খুব প্রফেশনালি করা হচ্ছে এটা, যে এরম ভাবে তৈরি করে মানুষের মধ্যে একটা মব ভায়োলেন্সকে এনকারেজ করো, এটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন তুমি তৈরি করে দিলে, আর যদি বিজেপি সরকারে আছে,
বিজেপির দায়িত্ব কিন্তু এই ডিম যারা ছুটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মানুষের ক্ষোভ থাকতে পারে, সেখানে আদালত আছে, পুলিশ আছে। মানুষ তো অনেকে বলছেন, সল্টলেকে এক ভদ্রলোক সব্যসাচী দত্তর কাছ থেকে মানে আক্রান্ত হয়েছেন। তিনি তো ডিম ছুটতে যাননি, তিনি তো কমপ্লেন করেছেন। এরকম তো কমপ্লেন আমরা করতে পারি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দেখা যাচ্ছে একজনের পর একজন কাউন্সিলর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেটা পুলিশ ব্যবস্থা করবে, আদালত সিদ্ধান্ত নেবে সে অ্যাকিউজড কিনা, সে কনভিক্ট করবে আদালত। কিন্তু অদ্ভুত হচ্ছে, এক শ্রেণীর মানুষকে আমরা ছেড়ে দিচ্ছি, তারা ডিম ছুটছে, ইট ছুটছে, যা খুশি ছুটছে, গোবর ছুটছে। এটা কিন্তু একটা মব ভায়োলেন্সকে আমরা এনকারেজ করে দিচ্ছি। এই মব ভায়োলেন্সকে আটকানো দরকার। এটা গভর্নেন্স যদি হয়, তুমি আটকাবে। কারণ আইন আমাদের হাতে কেউ তুলে নিতে পারি না, পুলিশ তাকে নিয়ে। এবং সময়টা আপনি দেখুন, পুলিশের গাড়ি আছে, তারা ঠিক চলে আসছে। কি করে 15 মিনিট আগে চলে আসছে? আমি তো দেখছিলাম যে বাপ্পাদিত্য দাশগুপ্তর সে একটুও ক্লিন নয়, সে লিলি হোয়াইট প্যারাগন অফ ভার্চু নয়। সে কোটি কোটি টাকা খরচ করে, আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় সিনেমা আর্টিস্ট নিয়ে, বম্বের আর্টিস্ট নিয়ে গান করাতো। একটুও ক্লিন নয়, তার নামে চুরি জোচ্চুরির অভিযোগ আছে। আমার বক্তব্য, এই লোকগুলোকে প্রথম কথা হচ্ছে কাউন্সিলর করাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল হয়েছিল। ও তো পার্থ চ্যাটার্জিরই ওই গুরুদেব পার্থ চ্যাটার্জিও, তো বুঝতেই পারছেন সে নতুন কিছু হবে না সে। তো আমার বক্তব্য হচ্ছে, আজকে যখনই 15 মিনিট আগে এই লোকগুলো কি করে পৌঁছে যাচ্ছে, তার মানে খবর পাচ্ছে, কেউ না কেউ খবর, কোনো ইনসাইডার ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছে। কিন্তু এই মব ভায়োলেন্স করলে বিজেপি যেটা বুঝতে পারছে না, আজ বিজেপি গদিতে আছে, আজ 5 বছর পরে যখন এরকম ঘটনা ঘটবে, এই ডিম ছোড়া, ইট ছোড়া, পাথর ছোড়া, গোবর ছোড়া হবে, ওদের দিকে যাবে। কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইন তুমি তৈরি করো না। তোমার কাজটা বলছো মানুষের কাছে আমরা গুড গভর্নেন্স দেবো, তার নমুনা 1 মাসে আমরা দেখে গেছি। বুলডোজার, লোকের বাড়ি ভেঙে দেওয়া, হকার কে তাড়িয়ে দেওয়া, এগুলো দেখছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এইটা যদি গুড গভর্নেন্সের নমুনা হয়, ডিম ছোড়াটাকে আমি যদি এনকারেজ করি বা কাউকে ইন্সপায়ার করি, সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। এবং কিন্তু এটা বেআইনি হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বন্ধ করা উচিত। সামাজিকভাবে একটা নৈতিকতা স্খলন কিন্তু দেখা যাচ্ছে। এই নৈতিকতা স্খলনটা, আমরা হাতে আইন নিতে পারি না, নিজেদের হাতে কখনো আইন নিতে পারি না। আইন সেই সময় আইনের নেওয়ার দায়িত্ব পুলিশের, আদালতের আছে, আমাদের নেই। আমাদের কমপ্লেন করা, নালিশ জানানোর, অভিযোগ জানানোর ক্ষমতা কিন্তু আমাদের আছে, সেটা আমাদের সংবিধান দিয়েছে। নিজের হাতে আইন তুলে কারুর কাছে ইট ছুড়বো, ফল ছুড়বো, এই ছুড়বো, গোবর ছুড়বো না, এটা আমাদের হাতে নেই। এটা আমি কিন্তু এর তীব্র বিরোধী। এই যে আমরা দেখলাম যে যারা যারা দল ছেড়েছে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। এবার আমরা দেখলাম যে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও আর লড়তে চাইছেন না অভিষেকের হয়ে, কি বলবেন? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আমি শুনলাম যে ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছিল, তারপরে ওটা পাল্টে দেওয়া হয়। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্টই বললেন, সেটা তো একটা সিনিয়র লোককে, একজন সিনিয়র অ্যাডভোকেট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু কোনো জালি জোচ্চুরির অভিযোগ নেই। তিনি কিন্তু আইনজীবী হিসেবে যথেষ্ট তার সুনাম অর্জন তিনি করেছেন। তিনি পরিষ্কার সৎ লোক এবং পরিষ্কার কথা বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার আমার ভালো লাগে, উনি কিন্তু যেটা মনে যেটা আছে সেটা উনি বলে ফেলেন। যেটা বলেছেন সেটা অস্বীকার করার নেই। অ্যারোগেন্সি কথাটা বলছেন, হ্যাঁ আমি বলবো, আমি আরো বলবো এটা অবডিউরেসি, এটা অবডিউরেট। তুমি একটা লোককে, ইউ আর ইনসাল্টিং সামবডি। তুমি একজনকে নিয়োগ করলে, তারপর তাকে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করলে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে একটু ভুল বলেনি, আমি সমর্থন করি যে এইভাবে যদি একজন, সেই যুবরাজ হোক, কোট আন কোট, সে যুবরাজ তো আর নেই, এবং সে পলিটিক্যালি, আমি বলবো এটাকে গ্রিন হর্ন, ইংলিশে একটা কথা বলে পলিটিক্যাল গ্রিন হর্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পলিটিক্যাল গ্রিন হর্ন। গায়ের জোরে পলিটিক্স করেছে, লোকে মানতে বাধ্য হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে। অন্য দলে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা থাকতো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কটা বলেছে আমি সমর্থন করি, এবং ঠিকই বলেছেন, একজন সিনিয়র পলিটিশিয়ান, 40 বছরের ওপর রাজনীতি করছেন, এমএলএ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনের সঙ্গী। তো ঘটনাচক্রে হচ্ছে, একজন এইরকম সিনিয়র মানুষকে অপমান করার অধিকার কেউ দেয়নি এবং করা উচিত না।
আমরা দেখলাম যে পরপর সবাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছাড়ছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। কি মনে করছেন যে অভিষেকের ওপরে যে এই রাগ হলো এখন, যে ঔদ্ধত্যের কথা তিনি বারবার বললেন, কি মনে হয় এবার কি সেই তৃণমূল কংগ্রেস থেকে বাদ পড়তে চলেছেন, মানে দলকে ছাড়তে চলেছেন তিনিও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কি সম্ভাবনা কিছু আছে? বাদ পড়বেন না, ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কখনো যাবেন না, এটাও কিন্তু উনি স্পষ্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নেই। এখন কংগ্রেসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিশে যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যাবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধী কি সিদ্ধান্ত নেয় সেটা রাহুল গান্ধীর ওপর। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রাজনীতিতে কমে গেছে। ইন ফিউচার অভিষেক বন্দ্যোপাধ্যায় উইল নেভার বি এবল টু স্টেজ এ কামব্যাক, আসবে না। কারণ সেটা দিলেও একটা লালিপপ দেবে। কংগ্রেসের অনেক পদ দেওয়া যায়, যে কোনো রাজনৈতিক দলে আপনি পদ দিতে পারবেন। লালিপপ দিয়ে দিলে অসুবিধা কি আছে? তুমি থাকো তোমার মতো, গাড়ি বাড়ি নিয়ে থাকো, মাঝে মাঝে বিদেশ ঘুরে এসো। কিন্তু রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যতটুকু ক্ষমতা ছিল সেটা হারিয়ে গেছে। আর প্রথম কথা আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আ পলিটিক্যাল গ্রিন হর্ন, একদম স্পষ্ট। এই গ্রিন হর্ন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামান্য ধারণাটাও ছিল না রাজনীতিটা কিভাবে করতে হয়। তো এখন আমার বক্তব্য খুব স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি তার গ্রহণযোগ্যতা বারবার কমছে, সংকুচিত হচ্ছে এবং ভবিষ্যতে কতটা কংগ্রেসে যেখানেই উনি যান, উনি এসে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নেতৃত্ব নিতে পারবেন না, মানুষ মেনে নেবেন না।